সবার আগে বোঝেন যে আপনারা যারা ম্যাক্সিমাম আমাকে কথাবার্তা বলছেন, আপনারা কিন্তু খুব কনফিউশনের স্বরে কথাবার্তা বলছেন, বা আপনারা যেই টাইপের প্রশ্ন সম্মুখীন হয়েছেন সেই কনফিউশন কিন্তু খুবই বাজে ছিল। যেমন জুলাই গণ মানে জেনজি বা আলফা 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 মেল বা এই টাইপের যে কোয়েশ্চেন আছে, এটা আসলে কোন জেনারেশনটাকে ইন্ডিকেট করে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু গতবার ঢাকা ইউনিভার্সিটি একটা আসছে। এট দ্য সেম টাইম আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এরও পাইছি, তাই না? আপনারা যে সেপ্টেম্বর অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স ঘাটেন, অক্টোবর, হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই দুটো কারেন্ট অ্যাফেয়ার্স ঘাটেন, আপনারা প্রায় 60টা কোয়েশ্চেন ওইখান থেকেই পাবেন, একদম 100% শিওর। তো আপনাদের ম্যাক্সিমাম যেটা সমস্যা আমি দেখতেছি যে আপনারা বলতেছেন যে আপনারা অনেক কনফিউশনে দাগাইছেন, ভয় পেয়ে গেছেন, বা আপনারা যেটা দাগাইছেন সেটা হয়তো বা অ্যাকুরেসি ছিল না, বা অনেক কনফিউজ ছিলেন এক্সাম হলে। সো ফার্স্ট যে এক্সাম, তো এটা হইতেই পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আপনি না পারা মানে পড়ে আসা জিনিস যখন দাগাচ্ছেন তখন এটাকে একদম 100% দাগাচ্ছেন। আপনিও রাজশাহী ইউনিভার্সিটির চারুকলার ড্রয়িং ক্লাস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। কিভাবে এটা সম্ভব বা কিভাবে আপনি বুঝবেন? সেকেন্ডলি যেটা গুরুত্বপূর্ণ জায়গা আপনাকে সব গুরুত্ব সহকারে দেখতে হবে যে আপনি লাইক যেটা দাগাইতেছেন সেই জিনিসটা কতটা অথেন্টিসিটি হচ্ছে, বা অনেক সময় এমনও হয় যে কোয়েশ্চেনের হেডলাইন পড়ে আপনি বুঝতেছেন যে আরে এই কোয়েশ্চেন তো আমি আগে কখনো পাইনি, বাট এই কোয়েশ্চেনটা আমি কিভাবে দাগাবো। কিন্তু অনেক সময় ওই কোয়েশ্চেনটা কারেক্ট করা সম্ভব। তো আমি আপনাদের আজকে কিছু স্ট্র্যাটেজিক জায়গা শেয়ার করবো। ফর এক্সাম্পল মনে করেন যে জগন্নাথ ইউনিভার্সিটি টোটাল কোয়েশ্চেন আসে হচ্ছে 24টা। হ্যাঁ, বাংলা থেকে 8টা, ইংলিশ থেকে 8টা, সাধারণ জ্ঞান থেকে 8টা। সো তারা নামে সাধারণ জ্ঞান লিখে রাখে কিন্তু ওর ভেতরে কোয়েশ্চেন দিয়ে দেয় হচ্ছে চারুকলা ওরিয়েন্টেড, স্বাভাবিকভাবে চারুকলার এক্সাম একটা দুটো হয়তো বা থাকতে পারে। আপনিও খুলনা ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। তো ফার্স্ট অফ অল আপনার এই স্ট্র্যাটেজিটা সাজাইতে হবে যে আপনি কিভাবে 100% আপনার সিন বা নোন কোয়েশ্চেন গুলো আগে দাগায় ফেলবেন। আপনি তো জানেন না এক্স্যাক্টলি, তাই না, যে কত নাম্বার মানে পয়েন্টে বা প্রথম 8টা বাংলার ভিতর কোন কোন 1 2 3 নাম্বারে 8 নাম্বার পর্যন্ত কোন কোন গুলো হচ্ছে 100% জানেন আপনি, বা ইংলিশ পার্টে কোনটা 100% আপনি জানেন, বা কোনটা হচ্ছে চারুকলা বা সাধারণ জ্ঞান ওরিয়েন্টেড কোশ্চেন কোনটা 100% আপনি জানেন যে এই কোশ্চেনটাই আপনি 100% পারেন, তাই না? তো নার্ভাসনেসটা কিভাবে তৈরি হয় এমসিকিউর জন্য? যখন আপনি কোনো এমসিকিউ দাগাচ্ছেন, হুম, তখন প্রথম দুইটা কোশ্চেন সাপোজ 1 আর 2 নাম্বার আপনি দাগাইলেন, ওটা মনে করেন মডারেট কোশ্চেন গেল। থার্ড আর ফোর্থ ফিফথ নাম্বার কোশ্চেনটা খুবই হার্ড ছিল। ফিফথ নাম্বার কোশ্চেনটা অনেক ইজি, বাট আপনি নার্ভাসনেস আর মানে কনফিউশনের কারণে কিন্তু এটা ভুল করে আসছেন, এরকম লাইক হইতেছে। তো এটা হয় কিভাবে? এটা হওয়ার কারণটা হইতেছে যে ওই যে কোয়েশ্চেন সিকোয়েন্সটা আছে, আপনি ফার্স্টে যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো ভালোভাবে ফলো করেন না। ভালোভাবে ফলো না করার কারণে মানে দেখতেছেন যে আরে প্রথম কোয়েশ্চেন দ্বিতীয় কোয়েশ্চেন তো অনেক কঠিন আসছে, সো মেন্টালি অটোমেটিকলি আপনি ডিস্ট্রাক্ট হয়ে গেছেন। ওইটা ভাইবা যে আরে আমার তো কোয়েশ্চেন হার্ড আসছে, আমি পারবো কিভাবে, আমার পক্ষে সম্ভব না। তখন আপনার নার্ভাসনেসটা কাজ করতেছে, প্যানিক আপনি শুরু করছেন, প্যানিক হওয়া, মেন্টাল প্যানিক শুরু করছে। কারণ জানেন যে ঢাকা শহরে নতুন আসছেন, নতুন এক্সাম দিচ্ছেন, এটা ফার্স্ট এক্সাম জীবনের, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে। সো সব মিলাই জুলাই লাইক সবকিছু ব্রেনে একবারে চাপটা দেয়, আলাদা আলাদা কিন্তু চাপটা দেয় না। তো ফার্স্ট ব্যাপারটা হচ্ছে যে যারা মাইন্ড মাইন্ড কন্ট্রোল যাদের খুব ভালো, তাদের কিন্তু এক্সামে দেখবেন এমসিকিউ অনেক ভালো হয়েছে। তো প্রশ্নটা হইতেছে যে এই মাইন্ড কন্ট্রোলটা কিভাবে আসবে? এই মাইন্ড কন্ট্রোল তখনই আসবে যখন হচ্ছে আপনি অনেক বেশি পরিমাণে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন। হুম, যেমন এখানে মনে করেন যে 20 মিনিট আপনাকে টাইম দিবে, 24টা কোয়েশ্চেন সলভ করা লাগবে। তো আপনি আপনার সামনে একটা ওএমআর শিট রাখেন, যে কোনো ইউনিভার্সিটি একটা কোয়েশ্চেন বের করেন, 8টা বাংলা, 8টা সাধারণ জ্ঞান, 8টা ইংলিশ, এটা আলাদা করেন, আলাদা কইরা কইরা ওটা সলভ করেন। ঠিক আছে, 24টা কোয়েশ্চেন 20 মিনিটে উইথ ওএমআর শিট সহ। তো এইভাবে যখন আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতেছেন তখন কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসতেছে যে হ্যাঁ, এটা যখন আপনি এক্সাম অ্যাটেন্ড করবেন তখন সেম জিনিসটাই হবে। তো আলটিমেটলি আপনার ব্রেনটা কিন্তু অলরেডি অভ্যস্ত যে কিভাবে ওই সিচুয়েশনটা ডিল করবে। ইন এ সার্টেন পিরিয়ড অফ টাইম যখন হচ্ছে আমাদের ব্রেন একটা হুটহাট কিছু সিচুয়েশন ফেস করে, বা আনসিন বা আনফ্যামিলিয়ার জিনিস একটা ব্রেনকে দেওয়া হয়, তখন ব্রেন একটু কনফিউজ হয়ে যায়। ব্রেন আসলে বুঝতে পারে না যে কিভাবে ওই জিনিসটাকে সলভ করবে।
বা সলভ করতে তার হয়তো অনেক সময় লাগে, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। আপনি প্যানিক করতেছেন, নেগেটিভ মার্কিং, অনেক কাহিনী। তো আলটিমেটলি কিন্তু ওই ঝামেলাগুলো তৈরি হয়। তো এই জন্যে আপনার ব্রেনটাকে ওইটা ট্রেন করাইতে হবে ওইভাবে সলভ করে, বা নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে যেন আপনি সেইভাবে নিজেকে উপস্থাপন করে এগিয়ে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে সব থেকে মেইন পয়েন্ট। তো আমাদের ব্রেনটা এমন ভাবে মানে মেকানিজম বা মেকানাইজ ভাবে মানে কাজ করে, আমাদের ব্রেনের মেকানিজমটা এরকম যে আপনি ফার্স্টে যখন কোনো কাজ করতেছেন তখন সে তো ওই কাজ জানতেছে না, বা যখন আপনি যে কোনো কাজ করছেন, যেমন মনে করেন আমি এটা লিখতেছি, হুম, এই পেজে আমি লিখতেছি ইনফরমেশন, তো আপনার ব্রেনের টার্গেটটাই হইতেছে সব থেকে ইজিয়েস্ট সলিউশন আপনার জন্য খুঁজে বের করা। আনলেস ইউ আর সেলফ কনফিডেন্ট গাই, অর you know very well every single thing, but you have better experience in this particular area. তো আপনার ব্রেন হচ্ছে চেষ্টা করে যে সব থেকে ইজিয়েস্ট ওয়ে খুঁজে বের করার, মানে সলভ করা ব্যাপারটাকে, যে কিভাবে আপনার এনার্জি লস না করে আপনার ব্রেনটাকে কতটা কম ইউজ করে ওই জিনিসটার সমাধান সে দিতে পারে। সে এই প্রসেসিং এ লেগে থাকে। যখন সে কোনো ইনপুট পায়, যখন আপনি একটা কোয়েশ্চেন পড়ছেন তখন তো ইনপুট আপনার ব্রেনে যাচ্ছে, তাই না? তো এটাই হইতেছে ব্যাপার। তো আপনার ব্রেনটা যেন ওরকম ট্রেন্ড হয়, সেই ট্রেন্ড হওয়ার জন্য আপনাকে সেভাবে প্র্যাকটিসটা করতে হবে। In the next 13 days, you have to try to focus your every single day to solve at least one question. ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হইতেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, সেকেন্ড যে ব্যাপারটা হইতেছে যে অনেকে আমাকে আস্ক করে যে ভাই, আমাদের তো এরকম কোনো কোয়েশ্চেন সেট নাই। গতবার ফার্স্ট এক্সাম হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি নতুন প্রশ্ন পদ্ধতিতে, সো আমি এটা কিভাবে পাবো? দেখেন, আপনি যে কোনো ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন ব্যাংকে যান, অনেক মার্কেটে বই আছে, ওই কোয়েশ্চেন ব্যাংকটা আপনি আটটা কোয়েশ্চেন নেন, বা ওই পেজে আপনি প্রথম 8টা বাংলা, প্রথম 8টা ইংলিশ, প্রথম 8টা হচ্ছে সাধারণ জ্ঞান বা চারুকলা ইউনিটের যে কোনো কোয়েশ্চেন আপনি সলভ করেন। আগে আপনার ওই ফ্রেমের ভেতরে আসা লাগবে যে 20 মিনিটে 24টা কোয়েশ্চেন সলভ করা লাগবে। দেন ইউ উইল ডু সামথিং বেটার ইন দ্য নেক্সট পার্ট। হুম, এটা হচ্ছে ব্যাপার। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে আপনার স্পেসিফিক যে টপিকগুলো আছে সেই টপিকে আপনি ভালো জ্ঞান রাখেন কিনা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। যখন আমাদের ব্রেন কন্টিনিউয়াসলি কোনো কিছুকে চর্চা না করে, তখন আমাদের ব্রেন ওই জিনিসটাকে একটা রিসাইকেল বিনে ফেলে দেয়, বা আমাদের ওই জিনিসটার প্রয়োজন নাই, ব্রেনটা এটা মনে করে। সো স্বাভাবিক ব্যাপার, আপনার ব্রেন তো সবসময় নতুন জিনিস নিয়ে অভ্যস্ত, এরকম একটা ফিলিংস বা সিচুয়েশন। তো ওই জায়গাটার জন্য আপনার চর্চাটা রেগুলার রাখা লাগে। কেন হচ্ছে যারা মেডিকেলে পড়ালেখা করে তারা প্রতিনিয়ত প্রচুর পড়াশোনা করে, কেন? কারণ মার্কেটে যখন নিত্য নতুন কোনো মেডিসিন আসতেছে সেই মেডিসিনের নাম মনে রাখা, বা আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ স্টাডি করতেছে, বিশেষ করে যারা লেখক আছে, সঙ্গীত শিল্পী আছে, প্রচুর পরিমাণে মিউজিক শুনে আইডিয়া নেয়, হ্যাঁ। তো এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণটাই হইতেছে এইটা যে তারা তাদের ব্রেনটাকে সবসময় ট্রেনিং করতে থাকে যে ওই ক্রিয়েটিভিটিটা নষ্ট না হয়ে যায়, বা তারা যেন ইন দ্য এন্ড অফ দ্য টাইম ওই জিনিসটায় ভালো ফোকাস রাখতে পারে। ইটস প্রিটি ইম্পর্টেন্ট এন্ড নেসেসারি। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা কি এর আগে কখনো এইভাবে মানে চিন্তা করছেন বা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন? ডু ইউ এভার ডিড দিস বিফোর? আই ডোন্ট থিঙ্ক সো। সো এটা হচ্ছে মেইন কথা। প্রত্যেকটা ইউনিভার্সিটি যে অ্যাডমিশন টেস্ট হয়, এই অ্যাডমিশন টেস্টে সাধারণত একজন এক্সামিনার যখন কোয়েশ্চেন ডেভেলপ করে বা কোয়েশ্চেন তৈরি করে, হোয়াট এভার উই সে, তারা এইভাবে কোয়েশ্চেনটা প্ল্যান করে যে স্টুডেন্টরা লাইক কট খাবে, হ্যাঁ। আপনাদের মধ্যে সব থেকে নর্মাল যে স্টুডেন্টরা আছে তারা ফার্স্ট স্টেজেই বাতিল হয়ে যাবে। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে হুমড়ি খেয়ে 8,253 জন স্টুডেন্টের মতো ফর্ম ফিল আপ করছে, তা আপনার কি মনে হয় সবাই কি চান্স পাবে? না, এর ভিতরে 70%ই ফেল খাবে। কারণ কি? তারা না গায়ে গতরে চারুকলাটাকে ফোকাস করছে, না তারা হইতেছে কোনো প্রপার গাইডলাইন ফলো করছে। হুম, এটা হচ্ছে মেইন কারণ। তো আপনি চিন্তা করেন যে আপনি যদি একটা কিছু মানে ভালো করতে চান, বা আপনি হচ্ছে একটা জায়গায় সফল হইতে চান, আপনি কি জাস্ট একদিনে সফল হয়ে যাবেন? এটা কি কখনো হয়েছে পৃথিবীতে? আপনাদের যাদের জন্ম হয়েছে তাদের আসতেও তো পৃথিবীতে 9 মাস টাইম লাগছে, তাই না? ডোন্ট টেক ইট ইন এ নেগেটিভ ওয়ে। আমি আই জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল। ওকে? তো পৃথিবীতে কোনো জিনিস মানুষ একদিনে শিখে ফেলে না, বা একদিনে করা যায় না। অ্যাটলিস্ট ইউ নিড 10 days টু ডেভেলপ দ্যাট সেন্স, বা 8 days, হ্যাঁ।
এটা হচ্ছে মেইন কথা। তো আপনি ইউনিভার্সিটি এক্সাম দিচ্ছেন, বাট আপনার এক্সামিনারই চাচ্ছে না যে আপনি সফলভাবে চান্স পান, কারণ সে কোয়েশ্চেনটা সেটই করছে এইভাবে। আপনি কনফিউজ খান। যেমন দেখেন, আমি ওই যে সিকোয়েন্সটা বুঝাইলাম আপনার ওএমআর শিটের সিকোয়েন্সটা, ওটা কিন্তু আপনারা না জানলে কিন্তু ভুল করতেন কালকে এক্সামে গিয়ে। এটা কিন্তু রিয়ালিটি, আমরা কিন্তু প্রায়শই দেখছি এটা প্রিভিয়াসলি যারা এক্সাম অ্যাটেন্ড করছে তাদের ক্ষেত্রে। তো এইরকম অনেক কিছু ব্যাপার আছে যেটা আপনাকে ফ্যামিলিয়ার করে যখন আপনি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন। হ্যাঁ, প্রথমে আপনি মনে করেন একটা প্রেম করলেন, প্রেম কইরা আপনি হইতেছে তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক হইলো, সে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাব আলাদা, আবার আপনি যখন বিয়ে করতেছেন তখন সেটার হিসাব কিন্তু অনেক আলাদা। হ্যাঁ, আবার ভাই বোনের হিসাবটা কিন্তু আবার আলাদা। সো সিচুয়েশনটা ডিফারেন্ট, কিন্তু দেখেন আরেকজন মেল, আপনি আরেকজন ফিমেল, আপনি হচ্ছেন মেল, এটা হইতেছে সিকোয়েন্স, বাট স্টোরিটা ডিফারেন্ট। তো প্রত্যেকটা সম্পর্কে কিন্তু একটা আলাদা গঠন থাকে, আলাদা ধরন থাকে, আপনারা কি এটা বিশ্বাস করেন? তো এইভাবেই একটা জিনিস কাজ করে, প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা ধরন গঠন আলাদা। তো দেখেন, আপনাদের এখানে এইচএসসি এসএসসি এর স্কোর মিলায় পয়েন্ট দিছে 21, ডিউতে দিছে 20, তারপর এখানে হইতেছে আপনার এমসিকিউ মাত্র 24টা, ডিউতে হচ্ছে 40টা। এখানে আপনি ড্রয়িং দিচ্ছেন 47 মার্কসের, ডিউতে দিয়ে আসছেন 60 মার্কসের। তো এইগুলো ভ্যারিয়েশন ডিফারেন্স অনেক থাকে, বুঝছেন? আর এইভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, এখন তারা চায় না যে আপনাকে কখনো এইভাবে সফলভাবে চান্স পাওয়াই দিক, বা তারা যদি সব সহজ কোশ্চেনই করে তাহলে তারা ফিল্টার করলো কিভাবে স্টুডেন্টদের, যে কোন স্টুডেন্ট এই 60টা সিটসের জন্য যোগ্যতা রাখে, তাই না? সো ইউ আর হিয়ার টু প্রুভ ইউর সেলফ যে আপনি সেই যোগ্য পারসন। তো এই জন্য এই ব্যাপারটা মাথায় রাখা লাগে। তো কোয়েশ্চেন সিকোয়েন্স বোঝার অনেক প্যাটার্ন বা ধরন আছে। যেমন ফার্স্ট প্যাটার্নটা হইতেছে যে যদি আপনার কোয়েশ্চেনের হেডলাইনটা ফ্যামিলিয়ার না হন, দেন অপশনটাকে ফলো করা। হ্যাঁ, অপশনটা দেখালো যে কি আসছে। অনেক সময় আমরা অপশন ক খ গ ঘ যখন পড়ি, তখন আমরা ওই অপশনে যেই ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশন দেখে আমরা বুঝে যাই যে এক্স্যাক্টলি ওই কোয়েশ্চেনটা কোন টপিকের উপরে বা কার রিলেটেড। তো এতে করে আমরা কোয়েশ্চেনটা আবার হেডলাইনটা যখন পড়তেছি তখন কিন্তু আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যায় যে আরে না, এটার সাথে তো এটা যাচ্ছে না, মানে এই অপশনটা হবে না, দেন ক্রস। এভাবে আপনি যদি এলিমিনেশন প্রসেসে যান তখন কিন্তু আপনি সরাসরি একটা ভালো আইডিয়া করে ফেলতে পারছেন অপশন নিয়ে। তখন কিন্তু আপনি যদি কোয়েশ্চেন সম্পর্কে নাও জানেন তাহলে কিন্তু আপনি সরাসরি অপশনটা দেখে অ্যান্সার করতে আগাই ফেলতে পারছেন। দিস ইজ এন স্মার্ট ট্রিক দ্যাট উই নোন অ্যাজ কি এলিমিনেশন প্রসেস আর কি। আপনি কোয়েশ্চেন বুঝতেছেন, আপনি অপশন পড়েন, অপশন বুঝে আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে এই অপশনের ইনফরমেশন সম্পর্কে আপনি ফ্যামিলিয়ার কিনা বা আপনি আদৌ জানেন কিনা। অনেক সময় আমরা এমন স্টুডেন্টও দেখছি, এমন স্টুডেন্ট পাইছি যে তারা অপশন পড়ছে, যে তারা বলছে যে ভাই সিচুয়েশনটা এমন ছিল যে দুইটা অপশন সম্পর্কে আপনি জানেন, বাট আদার দুটো অপশনের একটা অপশন সম্পর্কে আপনি ক্লিয়ার না, আর একটা অপশন মনে হচ্ছে আপনার কাছে হবে। তো তারা একটা গেস করে অ্যান্সার দাগায় আসে, ওটা হয়ে গেছে। তো যেহেতু নেগেটিভ মার্কিং নাই জগন্নাথে, আপনার কোয়েশ্চেন করে একবার দেখে নেবেন, দেন ইউ উইল গো উইথ ইট, তাই না? ইটস প্রিটি ইজি। সেকেন্ড ব্যাপারটা হইতেছে যখন আপনি এরকম আটটা আটটা করে কোয়েশ্চেন সলভ করবেন তখন একটা পর্যায়ে যে আপনার একটা প্রপার আইডিয়া নলেজ হয়ে যাবে যে এক্স্যাক্টলি কত সময় আপনার একটা কোয়েশ্চেনের জন্য লাগতেছে। হ্যাঁ, আপনার এক্সাম হলে তো মাইন্ড ম্যাপিংও দরকার। তো এই মাইন্ড ম্যাপিং তো আপনি বাসায় থেকে বারবার প্র্যাকটিস করেই তৈরি করবেন নিজের ভেতরে, তাই না? খেয়াল করেন যে আপনি 24টা কোয়েশ্চেন 20 মিনিটে সলভ করতেছেন, তাহলে আপনার পার কোয়েশ্চেনে কত সময় লাগতেছে? হ্যাঁ, একটা ক্যালকুলেটর করেন তো, মানে ক্যালকুলেটিং করে যদি আমরা করি, পার মিনিটে হচ্ছে আমাদের কত সেকেন্ড? আমাদের পার মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, মোটামুটি দিচ্ছে হচ্ছে 20 সেকেন্ড, টোটাল 1200 সেকেন্ড আমি পাচ্ছি। 1200 সেকেন্ডকে যদি আমি 24 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে পার পার কোয়েশ্চেনের জন্য আমাকে সময় ব্যয় করতে হবে 50 সেকেন্ড। এ মানে 50 মানে সেকেন্ডস এর ভেতরে আপনাকে হেডিংটা পড়তে হবে কোয়েশ্চেনের, অপশন পড়তে হবে 4টা, দেন আপনাকে দাগাইতে হবে, উইথ ওএমআর শিট ফিল আপ করতে হবে। তো এইটা লাইক কোয়াইট চ্যালেঞ্জিং, তাই না? যে আপনি যদি 20টা কোয়েশ্চেনে 20 মিনিট সময় দেন উইথ ওএমআর শিট, তাহলে বাকি 4টা কোয়েশ্চেন কি হবে? আপনি সেটা আনসিন করে দাগায় চলে আসবেন। তো এইটার জন্য সব থেকে ইজিয়েস্ট যে টেকনিকটা হইতেছে যে আপনি হচ্ছে সরাসরি কি করবেন বলেন তো? আপনি যে সরাসরি যে কাজটা করবেন যে আপনার নিজের ভেতরে একটা আইডিয়াটাকে ডেভেলপ করতে হবে যে অ্যাটলিস্ট প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনি 50 সেকেন্ড করে সময় ব্যয় করতেছেন। আচ্ছা,
এর ভিতরে আমি আপনাদের সবার সাথে যেটা শেয়ার করি যে প্রত্যেকটা কোশ্চেনে 50 সেকেন্ড আপনি সময় ব্যয় করছেন উইথ ওএমআর ইটস ওকে, কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে ওই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে যে আপনি ফার্স্টে 100% জানতেছেন একটা কোশ্চেনের অ্যান্সার, দাগায় ফেললেন। এই সিচুয়েশনটা বের করা, এই জন্য আপনি স্কিমিং বা স্ক্যানিং টেকনিকটা অবলম্বন করতে পারেন। স্ক্যানিংটা হইতেছে যে প্রত্যেকটা কোশ্চেনের ওয়ার্ড বাই ওয়ার্ড না পড়া, স্পেসিফিক কিছু পড়া, যেমন কি, কেন, কিভাবে, এরকম ওয়ার্ড বা কোনো কিছুর নাম, এগুলো হচ্ছে সব স্ক্যানিং এর ভেতর আসে। বা কোনো কিছুর অর্থ, স্পেসিফিক অর্থ, হ্যাঁ, যেমন এটা হইতে পারে যে নিচের কোনটি জয়নুল আবেদিনের শিল্পকর্ম, তো আমরা কি নিচের কোনটি এটা পড়তে যাব না, আমরা বলবো জয়নুল আবেদিনের শিল্পকর্ম, দেন আমরা অপশনে চলে যাব। হ্যাঁ, তো আপনি এইভাবে কিওয়ার্ড দাগায় দাগায়ও কোশ্চেনে সলভ করতে পারেন, এটা অনেক ক্ষেত্রে অনেক কার্যকরী হয়। আপনি কয়েকটা সলভ করেন বাসায় বসে, যেগুলো আপনি অলরেডি এমসিকিউ সলভ করেননি, যেটা অলরেডি হচ্ছে আমরা কথাবার্তা বলতেছি যেগুলো নিয়ে। হুম, তো আপনি ওইগুলা চেষ্টা করেন, এইভাবে চেষ্টা করেন কিওয়ার্ড সলভ করে, এলিমিনেশন রাউন্ড ফলো করে, অপশন ফলো করে, তারপর হচ্ছে 50 সেকেন্ড রেসপন্স করে, এই তিনটা টেকনিক একটু ফলো করেন, দেখেন আপনার কতগুলা টাইম আগাচ্ছে। তো অনেক কোশ্চেন এমনও থাকে যে আপনি হয়তো বা 100% জানেন না, জানেন তো আপনি এতটাই ভাজা ভাজা করে গেছেন বাসার থেকে যে ওইটা জাস্ট দেখা মাত্রই আপনি দাগাই ফেলছেন। তো ওইটা কিন্তু আপনার কমপ্লিট করতে 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তো মনে করেন 1 নম্বর কোশ্চেন এমন ছিল, আবার 5 নম্বর কোশ্চেন এরকম, তো মাঝখানে 2 3 4 বাদ দিয়ে যাচ্ছে। 2 3 দিনের ভিতরে আপনি একটু বেশি সলিড জানেন, 80% জানেন, আর বাকি দুইটা হচ্ছে আপনি কম জানেন। যেগুলো খুব হার্ডেস্ট কোয়েশ্চেন বা খুব মানে কনফিউজ বা আনসিন কোয়েশ্চেন, সেটা হইতেছে আপনি একটা ডট দিয়ে রাখেন। আপনার টার্গেটই থাকবে 24টা কোয়েশ্চেনের ভিতর মিনিমাম 14টা কোয়েশ্চেন প্রথম 10 থেকে 12 মিনিটে কভার করা। আর এটা সম্ভব যদি আপনি স্ট্র্যাটেজিটা ফলো করেন। হ্যাঁ, টপিক ওয়াইজ পড়ালেখা করেন, কারণ আমাদের, আমরা এতটাও মানে আপনারা এতটাও গাধা না যে অ্যাটলিস্ট বাংলার থেকে 4টা কোশ্চেনের অ্যান্সার আপনি পারবেন না 100%। আমি এটা বিশ্বাস করি না, যেহেতু আপনারা অলরেডি এইচএসসি এইচএসসি তে অনেক ভালো পাইছেন। আর চারুকলা থেকে আপনাদের 8টা কোশ্চেনে আপনি 100% পারবেন না, বা ইংলিশ আপনারা এতটাই মানে দুধ ভাত, আমি এটা বিশ্বাস করি না। সো আপনি যদি আমার এই সিকোয়েন্সটাকে ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের আর চাপ হবে না, ভালো করতে পারবেন। সো নেক্সট টাইম থেকে এটা ফলো করেন। এলিমিনেশন রাউন্ড পয়েন্ট নাম্বার 1, অপশন থেকে এলিমিনেশন করা। সেকেন্ড হইতেছে আপনি টাইম মেনটেন করছেন 50 সেকেন্ডে কাভার হচ্ছে কিনা। থার্ড হচ্ছে আপনি হচ্ছে সরাসরি কোয়েশ্চেনের হেডিং করে, স্ক্যানিং করে করে, ওয়ার্ড বাই ওয়ার্ড ফলো করে করে, না গিয়ে স্পেসিফিক ওয়ার্ডকে টার্গেট করে দাগানো। ফোর্থ ব্যাপারটা হচ্ছে যে ওই যে পয়েন্ট ফিক্স করা, বাদ বাকিটা আপনি রেকর্ডেড ফাইল যখন পেয়ে যাবেন তখন বুঝে যাবেন। তাদের সাথে হচ্ছে এখানে টোটাল আছেন, অনেকেই আছেন, আফিফা সুলতানা বাদে বাকিরা হচ্ছে এক্সাম অ্যাটেন্ড করছেন। তো সবার আগে হচ্ছে আমি বাঁধনের কাছে আসি, ঠিক আছে? আমাদের এই 1-to-1 সেশন রাউন্ডে থাকতেছে দুইটা বিষয় নিয়ে কোশ্চেন। একটা হচ্ছে আপনি যে ঢাকা ইউনিভার্সিটি এক্সামটা দিলেন তার ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার কেমন ছিল, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হইতেছে আপনি ড্রয়িং এ সব থেকে মানে আপনি ড্রয়িংটাকে কিভাবে প্রেজেন্ট করছেন। বাঁধন কি শুনতে পাচ্ছেন? বাঁধন দুর্জয়, বাঁধন একটা খুব সুন্দর পেজ আছে, ক্রিয়েটিভ বাঁধন নাকি একটা নাম, বাঁধন স্যার সরি এরকম। তো বাঁধন আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি আপনার সম্পর্কে অনেক দেখছি, সবার সম্পর্কে আমার নলেজ আছে। বলেন বাঁধন আপনার কি অবস্থা এখন, আপনি হচ্ছে কেমন এক্সাম দিলেন? হুম। হ্যাঁ ভাইয়া, ড্রিঙ্কটা তো ভালো হয়েছে, বাট ওই এমসিকিউতে 15টা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কিভাবে ড্রয়িং আঁকছিলেন? ড্রিঙ্কটা সম্পূর্ণ আগে মাথার হিসেবে ভাগ করে নিয়েছি, তারপরে হ্যাঁ, বসা ফিগার কত মাথা ভাগ তার- করছেন? এটা ওই বসা ফিগার ছিল, তো এটা 5 ভাগ হয়েছে। হুম। কম্পোজিশন, পার্সপেক্টিভ? হ্যাঁ ভাই, এটাও ঠিক আছে, এটা ভেরি গুড। এটাও হবে। আপনার এক্সপেকটেশন কত, স্কোর কত আপনার এক্সপেকটেশন? আপনি তো অনেক ভালো করতেছিলেন লাস্ট দিকে। এই 50, 50-র মতো আছে। ওয়াও গ্রেট। তাহলে 50 আর এখানে হচ্ছে 16, 66। আর এসএসসি জিপিএ কত আছে আপনার? 14.54। 5 আর 4 9 18। হ্যাঁ ভাইয়া, আচ্ছা 18, আর এখানে হচ্ছে আপনার 50, 18 না 14-র মতো। 14 আছে। আচ্ছা আচ্ছা ভেরি গুড। হুম। তাহলে হচ্ছে 14 আর এখানে হচ্ছে 16, 20 আর হচ্ছে এখানে 50, 70। লেটস সি হোয়াট হ্যাপেন। ওকে, নেক্সট হচ্ছে ফারহা প্রান্তি। আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল বলেন ফারহা। সবাই ভাইয়া সবাই একটু কথাবার্তা বলার চেষ্টা করেন, বুঝছেন? ভাইয়া আমি ডিউটি একদম
দেননি। ওকে, নওশিন আপনার এক্সপিরিয়েন্স বলেন, কেমন গেল? নওশিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? উনি মেবি ব্যস্ত আছে। আচ্ছা, নাইমুল হাসান, আপনি বলেন আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল, প্লাস আপনি ড্রয়িং এ কত কেমন দিয়েছেন আমি এক্সাম? হ্যাঁ নওশিন বলেন, কিভাবে গেল আপনার এক্সাম? আমি গ্রুপে লিখে দিচ্ছি। আপনি এক্সাম করেন? সরি, বুঝতে পারি। আচ্ছা, নাইমুল বলেন, আপনি নাইমুল গ্রুপে লিখে দিচ্ছে, আপনি বলেন নাইমুল, আমরা আপনার এক্সপিরিয়েন্স জানি। হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ইন ঢাকা ইউনিভার্সিটি? তোমরা অ্যাটেন্ড করেনি। নিশিতা, আপনি বলেন আপনার কি অবস্থা, এই তো ভাইয়া মোটামুটি কেমন দিচ্ছেন এক্সাম? কি এক্সপিরিয়েন্স ছিল, ফার্স্ট এক্সাম দিলেন অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতে, হাউ ওয়াজ ইউর ফিলিংস এন্ড কিভাবে অ্যাংজাইটি কাজ করতেছিল বা কিভাবে কি, বলেন বলেন, চালু চালু বলেন। আমার আমার খুব নার্ভাস লাগতেছিল, হাত পা কাঁপতেছিল এবং ভাইয়া সময় একদমই হুট করে চলে গেছিল। ও আচ্ছা, দেন কিভাবে ম্যানেজ করলেন? করছি ভাইয়া, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুব নার্ভাস হয়ে গিয়েছিল। তখন ঘটনা যেটা ঘটে, আমি খুব টেনশনে আছি। আমার চেহারাটা আঁকার সময় হাত পা কেঁপে গেছে। ড্রয়িং এ কেমন, ড্রয়িং কিভাবে আঁকছেন, কিভাবে শুরু করছেন? ভাইয়া ফিগারটা আমি একদমই মাঝের মাপ নিয়ে নিছি, পার্সপেক্টিভ, কম্পোজিশন সবকিছু সুন্দর করেই করছি। ফিগারটায় কোনো প্রবলেম হয়নি। হুম, কত এক্সপেকটেশন স্কোর আপনার, স্কোর এক্সপেকটেশন কত? আমি ঠিক বলতে পারবো না, কারণ ভাইয়া ওকে, ঠিক আছে, প্যারা নাই, টেনশন নিন না, ট্রমা আছেন বুঝতে পারছি। আচ্ছা, অন্তু হুসেন, আপনি বলেন আপনার কি অবস্থা, কেমন গেল এক্সাম ডিউতে? আচ্ছা, উনি মনে হয় ব্যস্ত আছেন। রিদিকা, বলেন কি অবস্থা আপনার, কেমন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি অবস্থা আপনার, কেমন দিলেন এক্সাম? পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিছি। হুম, আমার এমসিকিউ হচ্ছে কাট মার্ক বাদ দিয়ে 17/50 হবে 17/50। 20 দাঁড়িয়েছিলেন কয়টা আপনি? 30টা। 20টা দাঁড়িয়েছেন, হ্যাঁ, এত ভুল গেল। জি, এমসিকিউ একটু কম কমন পড়ছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক কিছু আসছে। আচ্ছা যাক, সমস্যা নেই। বলেন, ড্রয়িং কেমন করলেন? ড্রয়িং খুবই ভালো করছি। আচ্ছা, ড্রয়িং কিভাবে শুরু করছেন আপনি? ড্রয়িং করেছে মাথার মাপ দিয়ে। মাথার মাপ দিয়ে, মানে কিভাবে শেষ করছেন, শুরু করছেন, আপনার আশেপাশের ছেলেপেলে কেমন করছে বলেন, শেয়ার করেন আমাদের সাথে। সত্যি কথা বলতে আমি যখন ড্রয়িং শুরু করি এমসিকিউ শেষ করে, হ্যাঁ, আমি নিজের ড্রয়িংটাই শুধু করছি, অন্য কারোর দিকে তাকাই নাই। জাস্ট একবার দেখতে পাইছি আমার পাশে একটা মেয়ে ছিল, হুম, 30 মিনিট প্রায় হয়ে গেছে ড্রয়িং শেষ হওয়ার। তারপরে দেখতেছি যে উনি পুরাটাই মিশাইছে, এইটুকু আমি জাস্ট নোটিস করছি। মানে আপনি মোটামুটি এতটাই বুঝতে পারছি, এটা তো খুব ভালো একটা ব্যাপার। হ্যাঁ, আপনার এক্সপেকটেশন জি, আমি কারোর দিকে তাকাইনি, কারোর দিকে নোটিসও করি নাই। আপনার এক্সপেকটেশন স্কোর আমি বুঝতে পারছি, আপনার স্কোর এক্সপেকটেশন স্কোর কত? 48 থেকে 50। 50। আচ্ছা, ঠিক আছে। এসএসসি জিপি কত আপনার? মোট জিপি 18.44। ও আচ্ছা, তাহলে আপনার 18 আর 17 35, আর 1 পয়েন্ট আরো বাড়বে, 17.5 হইলে এখানে আবার 5, তাহলে 35 আর 36। আর যদি আপনি ড্রয়িং এ মিনিমাম 50 পান, তাহলে হচ্ছে আপনার 36 আর 50 86 এরকম, মানে মানে অ্যারাউন্ড লাইক আপনার 86 80 ভিতরে একটা পজিশন আপনি আশা করছেন আর কি। ঠিক আছে, নট ব্যাড। লাস্টের দিকে হয়তো বা দেখা যাক এখন কি হয়, এখন বলা তো যায় না, আমি তো জানি না আপনি কিভাবে আঁকছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। সাদিয়া রহমান, আপনি বলেন আপনার কি অবস্থা, কি করছেন, এরপর কিভাবে আগে পিছে আঁকছেন, আগাইছেন? শুনেন, আপনারা যদি আমার সাথে আপনার মনের কথা ফ্র্যাঙ্কলি শেয়ার করেন, তাহলে আমি আপনাদের ভালো সাজেশন দিতে পারবো, আপনাদের এই এক্সামটা মিস যাবে না, বুঝছেন? আমাদের স্টুডেন্ট কম আছে, নেক্সট 12 দিন আমি আপনাদের সাথে আছি, যে কোনো কিছুই হইতে পারে, আপনারা অনেক ভালো করতে পারেন এখানে, এরকম জরুরি কিছু নাই।
সো আপনাদের এক্সপিরিয়েন্স মন খুলে শেয়ার করেন, কথাবার্তা মন খুলে বলার চেষ্টা করবেন, বুঝছেন? আমতা আমতা করবেন না। বলেন সাদিয়া, আপনার কি অবস্থা? সাদিয়া রহমান। ভাইয়া সাউন্ড ব্যাক আসছে তো আচ্ছা আচ্ছা, আমি সাউন্ডটা মিউট করে দিই, ঠিক আছে? আপনি বলেন, আপনার এক্সপিরিয়েন্স বলেন। আচ্ছা, উনি মেবি বলতে চাচ্ছেন না, ঠিক আছে। শিখর চন্দন, আপনি বলেন আপনার কি অবস্থা, কেমন গেল এক্সাম ডিউ? জি, মোটামুটি ভালোই, তবে একটু নার্ভাস ছিলাম এক্সাম হলে, এবং ড্রয়িং এর ক্ষেত্রে পারফেক্টটা ঠিক করছি, এবং ড্রয়িং করে নিয়েছিলাম আগে ফুল পেজে 2 ইঞ্চি করে গ্যাপ রাখছিলাম চতুর্থ সাইডে, এবং অলমোস্ট 6 এর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি, যেহেতু এটা বসার ছিল মোটামুটি ভালো আর কি। কথাতে ভালো কনফিডেন্ট ফিল হচ্ছে। আচ্ছা, আপনি আপনি কত এক্সপেকটেশন আশা করছেন আপনার ড্রয়িং এ? 50 এর কাছাকাছি ড্রয়িং এ। আর এমসিকিউ তো কত আসছে? 30? না, এমসিকিউ অলমোস্ট 20। 20? আচ্ছা, এসএসসি জিপিএ কত আপনার? 15। ও ওয়াও, আপনাদের এখানে সবাই অনেক ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সবই। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। তো এখন দেখেন, আমি আপনাদের একটা ওভারভিউ দিয়ে দিই। আপনারা যারা প্রিপারেশন নিছেন বা মোটামুটি যা করছেন, সবাই সাউন্ড মিউট করেন প্লিজ। ওকে, সো আপনাদের সবার ভিতরে একটা ম্যাক্সিমাম রেশিও হচ্ছে মোটামুটি 3-4 জন কনফিডেন্ট ছিলেন যে 50-এর কাছাকাছি স্কোর থাকবে। তারপরে আরো একজন কনফিউশনে বলতেছে সে 48 থেকে 50 বের কাছাকাছি এক্সপেকটেশন রাখতে পারে। তো এই রেঞ্জে যারা ছিল তারা মোটামুটি সবাই আমাদের সাথে আগে থেকে কানেক্টেড ছিল। সেটা মেইন কথা না, আমি মূলত যেটা বলতে চাচ্ছি যে আপনারা ম্যাক্সিমাম এমসিকিউ তে একটু প্যারা খাচ্ছেন। হুম, তো আপনারা চেষ্টা করবেন যে প্রথমে আগে 100%টা দাগিয়ে নেওয়ার জন্য, বা জিস্ট এমসিকিউ যেটা আপনি জানেন, বা এমন ভাবে পড়ে গেছেন কোন স্পেসিফিক পার্ট যেটা হইতেছে আপনার ভুল যাওয়ার কোনো চান্সই নেই, এই জায়গাটা একটু ভালোভাবে দাগাই নেবেন। এখন আপনি যদি ঘরে বসে সারাদিন ড্রয়িং করতে থাকেন তাহলে কিন্তু ঝামেলা। আমি ড্রয়িং করতে নিষেধ করতে বলছি না যে আপনি ড্রয়িং করেন না, বাট চেষ্টা করেন যে এমসিকিউটা একটু সিরিয়াস হয়, বুস্ট করা একটু। যদিও এখানে এইচএসসি স্কোর অলমোস্ট লাইক 21, এসএসসি এইচএসসি জিপিএ, সো বুঝতেই পারছেন যে এটাও কিন্তু আপনাদের ব্যাপকভাবে একটা বুস্ট করতেছে, হেল্প করতেছে। দেখেন, এমসিকিউ তে রাখা হয়েছে 21, সরি এসএসসি প্লাস এইচএসসি জিপিএ রাখা হয়েছে 21। তো মোটামুটি যাদের 15 উপর জিপিএ আছে এসএসসি বা এইচএসসি তে মিলায়, তারা কিন্তু সরাসরি এখানে একদম ধরে রাখেন যদি আপনার ড্রয়িংটা ভালো হয়ে যায়, 3টা পার্টে তো 2টা পার্ট আপনার সলিড হচ্ছে। তো তাদের লাইক এমসিকিউ তো কট খাওয়ার দরকার নাই, তারা মোটামুটি প্রিপারেশন নেন, ড্রয়িংটাও ফোকাস করেন বেশি, ইটস ওকে। এতে আপনাদের আগায় থাকবেন 2 ধাপ, যেহেতু আপনার আগে আছেন এমসিকিউ আর জিপিএ মিলে। তো চেষ্টা করেন যে ড্রয়িং এর একটু এমসিকিউ তে একটু ফোকাস করা, একটু ফোকাস বাড়িয়ে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এইখানে আপনারা যে যেখান থেকে এক্সাম অ্যাটেন্ড করছেন না কেন, ইট ডাজন্ট